নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। দিল্লি ভোটের দিন ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। দিল্লি বিধানসভায় 70 আসনে নির্বাচন হবে আগামী 5 ফেব্রুয়ারি। ভোট গণনা হবে 8 ফেব্রুয়ারি। দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী 5 ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ভোট গণনা হবে 8 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন জানানো হয়েছে 17 জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন হল 20 জানুয়ারি। দিল্লি বিধানসভায় আসন সংখ্যা 70, যার মধ্যে 12টি আসন সংরক্ষিত তফসিলি জাতির জন্য। এবারে ভোট গ্রহণে অংশ নেবেন প্রায় 1,55,00,000 মানুষ। দিনক্ষণ ঘোষণার পরে 70টি আসনেই জেতার হুঙ্কার দিয়েছে শাসক দল আম আদমি পার্টি। এদিন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় ভোট গ্রহণের ক্ষেত্রে ইভিএম এর পক্ষেই সওয়াল করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আদালত 42 বার ইভিএম এর পক্ষে রায় দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। It's a single phase election. Date of notification will be 10th of January, Friday. Last date of making nomination will be 17th of January. Scrutiny on 18th of January. Withdrawal 20th. These are the statutory periods of time which is given. Date of poll is 5th and counting is 8th, and 5th again we have very deliberately kept Wednesday. क्योंकि हम सोचते हैं सब दिल्ली वाले वोट करें, इसलिए इस बार भी महाराष्ट्र की तरह हमने इसको वेडनेसडे में रखा है। एंटायर इलेक्शन प्रोसेस आफ्टर काउंटिंग विल बी कंप्लीट बाय 10। 2020 সালে 8 ফেব্রুয়ারি শেষবার ভোট গ্রহণ হয়েছিল দিল্লিতে, যেখানে ভোটের ফল প্রকাশিত হয় 11 ফেব্রুয়ারি। গত বছর টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছিল আপ সরকার, যেখানে মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল। 2020 সালে 67 আসনের মধ্যে 62টি আসনে জয় পেয়েছিল আম আদমি পার্টি। বিজেপি জয় হয় মাত্র 5টি আসনে। তবে গত বছর কোনো আসনে পায়নি কংগ্রেস। স্বাভাবিকভাবেই 2015 ও 2020 সালের পর এবারও জয়ের হ্যাট্রিকের জন্য ঝাঁপাবে আম আদমি পার্টি। গত দুবার ক্রমাগত 67 ও 62টি আসন পেয়েছে আম আদমি পার্টি। তবে এবার কিন্তু দিল্লি জয় করতে মরিয়া বিজেপিও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নেপাল তিব্বত সীমান্তে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53। 1 ঘন্টার মধ্যে মোট 6 বার কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 7.1 ম্যাগনিটিউড। নেপাল, ভুটান ও ভারতেও অনুভূত হয়েছে ভূমিকম্প। শীতের চাদর মুড়িয়ে তখনও ঘুমোচ্ছে শহর থেকে গ্রাম। তার মধ্যে কেঁপে উঠল মাটি। কোথাও সামান্য কম্পন অনুভূত হলো, কোথাও ভেঙে তছনছ হয়ে গেছে ঘরবাড়ি। মঙ্গলবার সকালে 7.1 তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল তিব্বত সীমান্ত, যার প্রভাব পড়ে ভুটান এবং ভারতেও। ভূমিকম্পের জেরে তিব্বতের বিস্তীর্ণ এলাকা ভেঙে চুরে ধ্বংসস্তূপ। প্রথম কম্পনের পর 4 ঘন্টায় হয় 8টি আফটার শক। শেষ পাওয়া খবর অনুযায়ী 53 জনের মৃত্যু হয়েছে তিব্বতে। তিব্বতের আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তর জানাচ্ছে জিগাচ শহরে সবথেকে বেশি প্রভাব পড়েছে ভূমিকম্পে। পিপলস লিবারেশন আর্মি পিএলএ ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড ঘোষণা করেছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থলে পরিস্থিতি মূল্যায়নের জন্য ড্রোন মোতায়েন করেছে চীনা সামরিক বাহিনী। দুর্যোগ মোকাবিলায় তৎপর হয়েছে থিয়েটার কমান্ডের বিমান বাহিনী। পরিবহন ও চিকিৎসার জন্য বিমান, হেলিকপ্টার এবং স্থল বাহিনীর একটি দল দুর্যোগ মোকাবিলার জন্য রয়েছে। পাশাপাশি ত্রাণের কাজেও সামিল হচ্ছে তারা। নেপালের লোবোচে থেকে 93 কিলোমিটার উত্তর পূর্বে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল 7.1। ভূমিকম্পে কলকাতা, উত্তরবঙ্গ, দিল্লি, বিহার সহ ভারতের বেশ কিছু জায়গায় অনুভূত হয়েছে কম্পন। আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। এই প্রথম নয়, 2015 সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে। ভূমিকম্পের জেরে এভারেস্টেও তুষার ধস নামে। সেই সময় মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল 2400। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জন্য আরও 13 কোটি টাকা মঞ্জুর করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ব্যয় করা হবে এই অর্থরাশি।
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জন্য অতিরিক্ত 13 কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। সামাজিক মাধ্যমে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ব্যয় করা হবে এই অর্থরাশি। 2024 সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যার প্রেক্ষিতে ক্ষয়ক্ষতি কমাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত 13 কোটি টাকা মঞ্জুর করেছে সরকার, যার ফলে এই খাতে মোট বরাদ্দ 25 কোটি টাকায় পৌঁছেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজস্ব বিভাগে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্যবহার করা হবে বরাদ্দকৃত এই অর্থরাশি বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ পরিবাহী লাইন, কৃষি ও উদ্যান, চাষযোগ্য কৃষিজমি, মৎস্য জলাশয়, পুকুর, বাঁধ, প্রাণী সম্পদ, ঘর বাড়ি ইত্যাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে। মহাসড়ক, রাজ্য সড়ক এবং গ্রামীণ রাস্তাগুলো বন্যায় ভেসে গেছে এবং পলি ও জলে প্লাবিত হয়েছে পুকুর, জলাশয় ও কৃষিজমিগুলো। বন্যা দুর্গতদের জন্য গত সেপ্টেম্বর মাসে প্রাথমিকভাবে 564 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর ঘোষিত এই ত্রাণ এবং পুনরুদ্ধার প্যাকেজের মধ্যে রয়েছে খাদ্য ও জনসংবরণ দপ্তরের জন্য 70 কোটি টাকা এবং কৃষি দপ্তরের জন্য 15 কোটি টাকা। এক্ষেত্রে মৎস্য দপ্তরের জন্য বরাদ্দ হয় 10 কোটি টাকা, শিক্ষা দপ্তরের জন্য বরাদ্দ হয় 12 কোটি টাকা, পূর্ত দপ্তরের পানীয় জল ও স্যানিটেশনের জন্য বরাদ্দ হয় 50 কোটি টাকা। এছাড়া নগর উন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ হয় 12 কোটি টাকা, গ্রাম উন্নয়ন দপ্তরের জন্য 40 কোটি টাকা, স্বাস্থ্য দপ্তরের জন্য 10 কোটি টাকা, পূর্ত দপ্তরের জন্য মোট 235 কোটি টাকা এবং বিদ্যুৎ দপ্তরের জন্য বরাদ্দ হয় 100 কোটি টাকা। এবার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আরও 13 কোটি টাকা বরাদ্দ হওয়ায় বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি লাঘবে বিশেষ সহায়ক হবে বলেই প্রত্যাশা রাজ্যের সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের সাফল্যের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসেন আসামের শ্রীভূমি জেলার 16 জনের এক প্রতিনিধি দল। মঙ্গলবার শ্রীভূমির প্রতিনিধিদের নিয়ে ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রীভূমি 16 জনের এই প্রতিনিধি দল আগামী 3 দিন রাজ্যের বিভিন্ন এলাকায় গোধন প্রকল্পের সাফল্যের কাজ পরিদর্শন করবেন। 2020-21 সাল থেকে রাজ্যকে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার জন্য উন্নত গোধন প্রকল্প চালু করা হয়েছে। টিএলডি এর তত্ত্বাবধানে এই উন্নত প্রকল্পের কাজের মধ্যে কৃত্রিম উপায়ে গাভীর প্রজনন বৃদ্ধি করে রাজ্যে গোধন প্রকল্প বিশেষ সফলতা অর্জন করেছে। আর এই সফলতার কাজ পরিদর্শনের জন্য আসামের শ্রীভূমি থেকে 16 জনের প্রতিনিধি রাজ্যে এসেছেন বলে জানিয়েছেন ত্রিপুরা প্রাণী সম্পদ উন্নয়ন সংস্থার জেনারেল ম্যানেজার ডক্টর সঞ্জীব দাস। সফলতার কাজ দেখার জন্য আসামের শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে 16 জন ভেটেরিনারিয়ান আজকে আমাদের এখানে এসেছেন। ওরা আগামী 3 দিন ওরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ফিল্ডে যে আমাদের কাজ রয়েছে, যার থেকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা যে কাজটা করছি টিএলডি এর পক্ষ থেকে, এবং কৃষকরা যেভাবে উপকৃত হচ্ছেন রাজ্য সরকারের সহযোগিতায়, সেটা তারা দেখবেন এবং তাদের অভিজ্ঞতার নিরিখে তাদের রাজ্যেও আমরা কিভাবে এই সফলতা পেলাম সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। এই কারণেই তাদের এই ভিজিট, এবং আমরা আশা করছি তারা একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমাদের রাজ্য থেকে যাবে। ত্রিপুরা রাজ্যে গোধন প্রকল্পে যে ধরনের উন্নত আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে সেগুলো পরিদর্শন ও যাচাই করে আসামে আরও উন্নত প্রকল্প চালু করার পরিকল্পনা করা হবে বলে শ্রীভূমি জেলার প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে। গো প্রজনন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারে অনেক বেশি অভিজ্ঞ ত্রিপুরা রাজ্য এবং উন্নত মানের গোধন উৎপাদনেও রাজ্য বিশেষভাবে সক্ষম বলে প্রশংসা করেন তিনি। গো খাদ্যে ত্রিপুরা সরকারের 50% ছাড় চালু করার ফলে গোপালকরা যথেষ্ট উপকৃত হয়েছেন। ফলে রাজ্যের গোপালকরা গাভী পালনে আরও উৎসাহী হবেন ও রাজ্যে দুগ্ধ উৎপাদনের মাত্রা আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন ডক্টর আবু বক্কর সিদ্দিকী। আমরা এটাই ভালো লাগছে যে তারা যে এগুলা স্কিম, এই যে ফিডে সাবসিডি, এটি বহুত বড় একটা স্কিম। কারণ ফার্মার্সের এখন একটা ডিমান্ড হইতেছে যে বলতেছে ম্যাক্সিমাম ফার্মার্সের স্যার আমরা দুধের মার্কেট পাই না, দুধের দাম পাই না, কিন্তু আমরা প্রোডাকশন কস্টটা বেশি। যদি গভর্নমেন্ট এরকম করিয়া 50% ফিডে সাবসিডি দেয়, তখন ফার্মার্সে আমরা গাভী পালনের উৎসাহী হইব, বেশি দুগ্ধ উৎপাদন তখন স্টেটে হইব। এইটা আমরা রাজ্যে এটা আমরা আশা করি, আমরা ভাবছি এটা আমরা গভর্নমেন্ট অফ আসামের আমরা এটা তুলে। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের মধ্যে দুর্ঘটনায় কোনো গরুর মৃত্যু হলে রাজ্য সরকারের গোপালকদের জন্য আর্থিক সাহায্যের বিষয়টিও প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেন শ্রীভূমির সাব ডিভিশনাল ভেটেরিনারি অফিসার ডক্টর আবু বক্কর সিদ্দিকী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
কৈলাসহরের মাগরুলি সীমান্ত এলাকায় 47 নম্বর পিলারের কাছে মঙ্গলবার বিএসএফ, বিজিবি ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গোটা এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। মাগরুলি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশের নাগরিক তথা পাচারকারীরা সীমান্ত থেকে বিড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় টহলরত বিএসএফ জওয়ানরা বাধা দেওয়া সত্ত্বেও পাচার অব্যাহত রাখে। পাচারের সময় বাংলাদেশের পাচারকারীরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজও করে। এদিকে বিএসএফ জওয়ানদের ওপর বাংলাদেশের নাগরিকদের লক্ষ্য করে গুলি করার মিথ্যে অভিযোগ আনেন ওপার বাংলার নাগরিকরা। এমনকি বিএসএফ এর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জওয়ানদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বাংলাদেশি নাগরিকরা। বিএসএফ জওয়ানদের ওপর বাংলাদেশের নাগরিকদের আক্রমণের ঘটনা প্রত্যক্ষ করে অন্যান্য জওয়ানরা এগিয়ে আসতে বাংলাদেশের নাগরিকরা পিছু হটতে বাধ্য হয় বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় মাগরুলি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে এক ধাপ এগিয়ে গেল ভারত এবং বাংলাদেশ। গত 2রা ডিসেম্বর কতিপয় বিক্ষোভদের আগরতলা সহকারী হাইকমিশনের প্রাঙ্গণ লঙ্ঘনের ঘটনায় সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে দেশে ফিরিয়ে নিয়ে গিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রায় 1 মাস পর মঙ্গলবারই রাজ্যে ফিরে নিজ কর্মস্থলে যোগ দেন আরিফ মোহাম্মদ। ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের ঢাকা সফরের পর আলোচনা শুরু হয়েছে উভয় দেশের সচিব পর্যায়ের। ফলশ্রুতিতে আরিফ মোহাম্মদের আগরতলায় ফিরে আসা বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। 2023 সালের 5 সেপ্টেম্বর আগরতলা আদালত চত্বরে মুহুরী অমিত আচার্যের ওপর হামলা হয়েছিল। 2023 সালের 12 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পরবর্তী সময় মৃত অমিত আচার্যের বাবা পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে দফায় দফায় 6 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে 4 জন আইনজীবী ও 2 জন ছিল মুহুরী। এদিকে মঙ্গলবার এই খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এদিন নয়ন মজুমদার নামে অ্যাডভোকেট ক্লার্ককে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে অভিযুক্তকে বলে জানিয়েছে পুলিশ। কোর্ট চত্বরে অমিত আচার্য মুহুরী হত্যাকাণ্ড মামলা, যার কেস নাম্বার 174/2023, এই মামলা আগেও আমরা কয়েকজন অ্যাডভোকেট এবং মুহুরীকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা একটা স্পেশাল খবর ছিল, খবরের ভিত্তিতে একজন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া প্রশাসন এবং মহকুমা খাদ্য ও জনসংবরণ দপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার গৌরাঙ্গটিলা এলাকা থেকে 31টি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। গৌরাঙ্গটিলা এলাকার বাসিন্দা প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে হানা দিয়ে 19টি গ্যাস ভর্তি এবং 12টি খালি এলপিজি সিলিন্ডার এবং বেশ কিছু ব্লু বুক বাজেয়াপ্ত করা হয়েছে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। অত্যাবশ্যক পণ্য আইন অনুযায়ী এবং জনবহুল এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত করা সম্পূর্ণ বেআইনি। গোপন সংবাদের ভিত্তিতে মূলত এই দিনের অভিযান সংগঠিত করা হয়েছে এবং এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানানো হয়েছে। টিলা এলাকায় কিছু গ্যাসের সিলিন্ডার বেআইনিভাবে একটি বাড়িতে মজুত রাখা হয়েছে। সেই মতো ওই তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের যৌথ টিম আমরা গৌরাঙ্গটিলায় আসি। এসে জনৈক প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে আমরা মোট 31টি এলপিজি সিলিন্ডার পাই। একটি ঘরে, দুটো ঘরে মজুত রাখা। নতুন তালিকাভুক্তিতে এগিয়ে গেল নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় লিঙ্গ অনুপাতে মহিলা ভোটারদের পরিসংখ্যান বেড়ে দাঁড়াল 993। রাজ্যে 7টি বিধানসভা আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার রয়েছেন 28,91,082 জন। এদের মধ্যে মহিলা ভোটার 14,40,299 জন। পুরুষ ভোটার রয়েছেন 14,50,709 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 74 জন। সার্ভিস ভোটার রয়েছেন 11,035 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 10,830 জন এবং মহিলা ভোটার 205
জন। চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে গত এক বছরে 34,517 জন নতুন ভোটার যুক্ত হয়েছেন চূড়ান্ত তালিকায়। 1 জানুয়ারি 2024-কে ভিত্তি বছর ধরে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার ছিলেন 28,56,925 জন, যার মধ্যে 14,35,172 জন পুরুষ, 14,21,679 জন মহিলা এবং 74 জন ছিলেন তৃতীয় লিঙ্গের ভোটার। এদিকে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্ত করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে নারী ভোটাররা। খসড়া ভোটার তালিকায় এক্ষেত্রে যেখানে লিঙ্গ অনুপাত ছিল 991, সেখানে চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে 993। ভোটার তালিকায় ত্রিপুরা লিঙ্গ অনুপাত যেখানে 993, সেই ক্ষেত্রে জাতীয় গড় মাত্র 948। ভোটার তালিকায় মোট নতুন অন্তর্ভুক্তির সংখ্যা 51,303 রেকর্ড করা হয়েছে এবং 18 থেকে 19 বছর বয়সী 30,399 জন ভোটার চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে, যার মধ্যে 14,766 জন পুরুষ, 15,632 জন মহিলা এবং 1 জন হলেন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট 12,430 জন মৃত ভোটারকে মুছে ফেলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। উল্লেখ করা যেতে পারে, পুনর্বাসনপ্রাপ্ত রাজ্যের ব্রু রিয়াং সম্প্রদায়ের যোগ্য ভোটারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। এদিকে বর্তমান সারা রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 3,352টি বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা সিভিল সার্ভিসে কর্মরত 7 জন আধিকারিক উন্নীত হলেন আইএএসে। এই 7 জন আধিকারিক হলেন সন্তোষ দাস, অদিতি মজুমদার, অজিত শুক্ল দাস, মানিক লাল দাস, ধনবাবু রিয়াং, দশরথ দেববর্মা ও উদয়ন সিনহা। 2021, 22 এবং 23 সালের শূন্য পদগুলির উপর ভিত্তি করে আইএএস নমিনেশন পেয়েছেন এই আধিকারিকরা। উল্লেখ করা যেতে পারে, নিয়ম ন্যূনতম 3 বছরের চাকরি থাকলেই পাঠানো হয় আইএএস প্রশিক্ষণের জন্য। সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরকে সম্মান জানাতে এবং সংবিধান গৌরব দিবস উদযাপনে মেগা কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এক্ষেত্রে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের নেতৃত্বে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। 9 জানুয়ারি থেকে আগামী 25 জানুয়ারি পর্যন্ত জেলা, মণ্ডল এবং বুথ ভিত্তিক কর্মসূচির মধ্য দিয়ে দেশের সংবিধান এবং সংবিধান রচয়িতাকে স্মরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এক্ষেত্রে 17 জানুয়ারি হবে জেলা ভিত্তিক কর্মসূচি এবং 25 জানুয়ারি হবে মণ্ডল ভিত্তিক কর্মসূচি। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন প্রণজিৎ সিংহ রায়। আরো বড় মাপের সমস্ত মণ্ডলগুলোকে নিয়ে ডিস্ট্রিক্টের মধ্যে আগামী 17 তারিখে 17 জানুয়ারি যেখানে আমাদের একটা বড় প্রসেশনের মাধ্যমে এই সংবিধান এই দিবসকে গৌরব দিবস হিসাবে আমরা এটা সংবিধান গৌরব হিসাবে আমরা সেটা পালন করব। ঠিক তেমনি আবার লাস্ট দিন 15 তারিখে এখন নিচে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে। সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। রাজ্যে পদোন্নতির নীতিগুলো নিয়ে অসন্তুষ্টি রয়েছে একাংশ কর্মচারী মহলে। তপশিলি জাতি এবং উপজাতি সংরক্ষিত অসংখ্য অসমাপ্ত পদ থাকা সত্ত্বেও যোগ্যতার অভাব উল্লেখ করে বঞ্চিত করা হচ্ছে বলে ক্ষোভ সাধারণ শ্রেণীভুক্ত কর্মচারী মহলে।
রাজ্যে পদোন্নতির নীতি নিয়ে ক্ষোভ রয়েছে কর্মচারীদের একাংশ মহলের। বিশেষ করে ত্রিপুরা এসটিএসসি সংরক্ষণ বিধিমালা 1992 এর বিধি 9(2) এর অধীনে পদোন্নতি নীতি নিয়ে ক্ষোভ রয়েছে রাজ্য সরকারের সাধারণ শ্রেণীভুক্ত কর্মচারীদের মধ্যে। এই নীতির কারণে বৈষম্য এবং বঞ্চনার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য সরকারের সাধারণ শ্রেণী কর্মচারীরা। রাজ্য সরকারের পদগুলোর প্রায় 80% দখল করে আছেন তপশিলি উপজাতি এবং তপশিলি জাতিভুক্ত কর্মচারীরা, যাদের সম্মিলিত জনসংখ্যার অনুপাত 48%। এই পরিস্থিতিতে সংরক্ষিত বিভাগ থেকে অনেক জুনিয়র কর্মকর্তা সাধারণ শ্রেণীভুক্ত সিনিয়র প্রতিপক্ষের চেয়ে পদোন্নতি পেয়ে যাচ্ছেন দ্রুত। বিষয়টি নিয়ে অনেকটাই ক্ষোভ রয়েছে কর্মচারীদের একাংশ মহলে। উল্লেখ করা যেতে পারে, পদোন্নতির এই পদ্ধতিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছিল 2011 সালে। এ প্রেক্ষিতে 2015 সালে একটি যুগান্তকারী সিদ্ধান্তে রাজ্য সরকারকে পদোন্নতির জন্য সুস্পষ্ট নির্দেশিকা তৈরি করতে বাধ্য করেছিল ত্রিপুরা উচ্চ আদালত, যেখানে ন্যায্যতা নিশ্চিত করে পদোন্নতির ক্ষেত্রে সাংবিধানিক নীতিগুলো মেনে চলার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। 2017 সালে বিধি 9(2) এর অধীনে পদোন্নতির আদেশ জারি করেছিল রাজ্য সরকার। 2018 সালে নতুন সরকার গঠনের পরেও পরিস্থিতির উন্নতি হয়নি, কারণ 2021 সালে এককালীন অ্যাডহক পদোন্নতির জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে প্রাথমিকভাবে সংরক্ষিত শ্রেণীর কর্মচারীদের দেওয়া হয়েছিল বিশেষ সুবিধা। অসংখ্য অসমাপ্ত পদ থাকা সত্ত্বেও যোগ্যতার অভাব উল্লেখ করে এই বিজ্ঞপ্তিতে বাদ দেওয়া হয়েছে সাধারণ শ্রেণীর কর্মচারীদের। উপরন্তু পদোন্নতির তালিকায় স্বচ্ছতা বিষয়ে আরটিআই আবেদন প্রত্যাখ্যান করার মতো অভিযোগ রয়েছে রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের বিরুদ্ধে। জানুয়ারি 2022 সালে পদোন্নতি সংরক্ষণ নীতি বাস্তবায়নের জন্য স্পষ্ট শর্ত বেঁধে দেয় বিচারপতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ। শুধু তাই নয়, এসটিএসসি বিভাগের অপর্যাপ্ত প্রতিনিধিত্ব প্রমাণ করার জন্য পরিমাপযোগ্য ডেটা সংগ্রহ করার নির্দেশ দিয়ে প্রতিটি ক্যাডারে আলাদাভাবে এই ডেটা প্রয়োগ করতে এবং রোস্টার ভিত্তিক নিশ্চিত করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসরণ করার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও রাজ্য সরকার সুপারিশগুলিতে কাজ করেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ। এক্ষেত্রে 2021 সাল থেকে অ্যাডহক পদোন্নতিকে নিয়মিত পদোন্নতি হিসেবে স্বীকৃতি দেওয়া, পদোন্নতি নীতিতে অবিচ্ছিন্ন ন্যায্যতা নিশ্চিত করার জন্য এককালীন ধারাটি সরিয়ে দেওয়া, সুপার নিউমারারি পদোন্নতিতে সাধারণ শ্রেণী কর্মচারীদের অন্তর্ভুক্ত করা, অ্যাডহক পদোন্নতির পরে অবসর নেওয়া কর্মচারীদের দ্বারা টানা শেষ বেতনের ওপর ভিত্তি করে পেনশন গণনা করার দাবি করছেন সরকারি কর্মচারীরা। সাম্যের সাংবিধানিক অধিকার অনুচ্ছেদ 14 লঙ্ঘন এবং বিদ্যমান বৈষম্যগুলি সংশোধন করার জন্য অবিলম্বে সরকারি পদক্ষেপের দাবিও করেছেন কর্মচারীরা। সরকারি চাকুরিতে পদোন্নতি ব্যবস্থায় আস্থা ও ন্যায্যতা পুনরুদ্ধারের জন্য এই সমস্যার সমাধান অপরিহার্য বলেও মনে করছেন বিক্ষুব্ধ কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়ের প্রধানদের ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 2025 ইংরেজি সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপের জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 10 থেকে 31 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত চলবে অনলাইন ফর্ম ফিল আপ। বিজ্ঞপ্তিতে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1M এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 1H ফর্ম ফিল আপের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও কন্টিনিউ, কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল বা সিঙ্গল সাবজেক্ট ইমপ্রুভমেন্ট এই সব বিষয়ে যথারীতি 2 ধাপে ফর্ম ফিল আপ করা হয়েছে। কিন্তু এরপরও যদি কেউ ফর্ম ফিল আপ না করে থাকেন, তারা পুনরায় আগামী 15 জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন বলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে। এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে 10 জানুয়ারি থেকে আর চলবে 31 জানুয়ারি পর্যন্ত। 31 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে। এর মধ্যেই স্কুল তার ডাটা এন্ট্রি করবে। প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে 1M ফর্ম ফিল আপ করতে হবে, আর এইচএস এর ক্ষেত্রে 1H ফর্ম ফিল আপ করতে হবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্যে চালু হবে বিদ্যুৎ ট্রেন। এক্ষেত্রে বদরপুর থেকে আগরতলা পর্যন্ত সম্পূর্ণ করা হয়েছে রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ, জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ।
সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে ত্রিপুরায় ট্রেন চলবে বিদ্যুৎ চালিত ইঞ্জিনে, একথা জানিয়েছেন উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কপিল কিশোর শর্মা। বদরপুর থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে। আগরতলা থেকে সাবরুম পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ চলছে দ্রুত গতিতে, জানিয়েছেন উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। এই কাজ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানিয়েছেন এনএফ রেলওয়ে। এনএফ রেলওয়ে লামডিং ডিভিশনের মাইবং ও চন্দ্রনাথপুরের মধ্যে অংশে বৈদ্যুতিকরণের কাজ শেষ না হওয়ায় গুয়াহাটি পর্যন্ত এই লাইনে বৈদ্যুতিক ট্রেন চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে এই অংশের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে 46 কোটি টাকার রেল বিদ্যুতায়ন প্রকল্পটি শুরু হয়েছে 2022 সালে, যা ত্রিপুরাকে সংযুক্ত করবে জাতীয় রেল গ্রিডের সাথে। বর্তমানে রাজ্যে চলছে ডিজেল চালিত ট্রেন। বিদ্যুৎ ট্রেন চালুর ক্ষেত্রে ঊনকোটি জেলার কুমারঘাট, খোয়াই জেলার তেলিয়ামুড়া এবং গোমতী জেলার উদয়পুরে 3টি ট্রাকশন পাওয়ার সাবস্টেশন স্থাপনের কাজ চলছে দ্রুত গতিতে। কুমারঘাট সাবস্টেশনের কাজ শেষ হয়েছে গত মার্চে, তেলিয়ামুড়া সাবস্টেশন চলতি মাসে এবং উদয়পুর সাবস্টেশন ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। 3টি ট্রাকশন সাবস্টেশন সমাপ্ত হওয়ার পরে ধর্মনগর থেকে আগরতলা এবং অন্যান্য স্থানের রেলওয়ে পাওয়ার ট্রান্সমিশন লাইনে শক্তি সরবরাহ করতে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে ত্রিপুরা। রাজ্যে বিদ্যুৎ ট্রেন চালানোর ক্ষেত্রে প্রতিটি সাবস্টেশনের জন্য 5 মেগাওয়াট বিদ্যুৎ চেয়েছে উত্তর পূর্ব রেল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা জিবি বাজার। একটি ফলের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এলাকার ব্যবসায়ী ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো কিছু জানা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে খবর। জিবি এলাকার বিপদনাশিনী মিষ্টান্ন ভাণ্ডারের পাশের একটি ফলের দোকানে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকার ব্যবসায়ীরা স্থানীয় দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফলের দোকান সহ পার্শ্ববর্তী দুটো দোকানের অল্প বিস্তর ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। এই ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন দমকল কর্মী। দেবনাথের মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে এমন কিন্তু আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সামনে এখনো লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে এই অগ্নিকাণ্ড শুনছি? মানে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। এরকম ক্ষয়ক্ষতি হয়েছে, কয়টা দোকান পুরা গেছে? হ্যাঁ, কয়টা দোকান? বিলোনিয়া বিকেআই সিনথেটিক মাঠে মঙ্গলবার দক্ষিণ জেলা ভিত্তিক দ্বিতীয় বর্ষে সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের প্রতিটি জেলা থেকে মোট 8টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। দক্ষিণ জেলা ভিত্তিক সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ভারতের প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। নেশামুক্তির জন্য শুধুমাত্র সরকার নয়, রাজ্যের যুব সমাজকেও এগিয়ে আসতে হবে এবং প্রতিটি স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের নেশার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। খেলাধুলা শুধু শরীর ও মন ভালো রাখে না, খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে রাজ্যের ও সুনাম বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য হিসেবে পরিচিত ত্রিপুরা খেলাধুলার দিক দিয়ে পিছিয়ে নেই। কিছুদিন পূর্বে রাজ্যভিত্তিক জুডো খেলায় রাজ্যের মেয়েরা 3য় স্থান অধিকার করেছে। এমনকি যোগাসন ও ফুটবলেও রাজ্যের খেলোয়াড়রা কোনো অংশে পিছিয়ে নেই বলে অভিমত ব্যক্ত করেছেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। সেখানেও আমরা আমাদের রাজ্য 3য় স্থানে উঠেছে, যেখানে গুজরাট, মহারাষ্ট্রের মতো বড় রাজ্যগুলো ছিল প্রথম, দ্বিতীয়তে আমরা 3য় স্থানে এসেছি। আমাদের থেকে অনেক বড় বড় রাজ্য জনসংখ্যার আধারে অনেক বেশি থাকার পরেও আমরা সেখানে কিন্তু 3য় স্থান অর্জন করেছি। আমরা যোগাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করছে গোটা দেশে, ফুটবলেও আমরা পিছিয়ে নেই। গত বছর 2023-এ জনজাতি ফুটবল হয়েছিল, জনজাতি মেয়েদের আন্ডার-19 মেয়েদের ফুটবল হয়েছিল উড়িষ্যাতে, সেখানে আমরা 3য় স্থান। রাজ্য ক্রীড়া দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ব্লক, জেলা ও মহকুমা স্তরে বিভিন্ন ধরনের খেলায় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাই রাজ্যের সমস্ত খেলোয়াড়দের এই খেলায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।